আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক বাংলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতকাল তোমাদের সাথে একটি ক্লাস নিয়েছিলাম শব্দ গঠন প্রক্রিয়া নিয়ে। এই শব্দ গঠন প্রক্রিয়ার আজকে পার্ট 2। এটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্রের 12তম ক্লাস। আমরা জানি যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কিন্তু একসাথে কাউন্ট করা হচ্ছে, এই জিনিসটা অবশ্যই তোমরা খেয়াল করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, শব্দ গঠন প্রক্রিয়া নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। শব্দ গঠনের মধ্যে ঘটনা অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই শব্দ গঠন প্রক্রিয়াটা কি এবং কিভাবে নতুন নতুন শব্দ গঠিত হয়। তোমাদের পাঠ্য বইয়ের 43 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু আমাদের শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে কিন্তু আরো শব্দ গঠন প্রক্রিয়া রয়েছে, যেমন উপসর্গ যুগের শব্দ গঠন বিস্তারিত আলোচনা রয়েছে, কিন্তু তোমাদের সিলেবাসে সেগুলো নেই, সেই জন্য আমরা সেটা নিয়ে কথা বলবো না। আজকে শুধু আমরা কথা বলবো যে দুইটি উপায়ে যে শব্দ গঠন হয় সেটা নিয়ে। শব্দ গঠন বলতে সাধারণভাবে আমরা শব্দ সৃষ্টির প্রক্রিয়া বুঝে থাকি। নতুন শব্দ সৃষ্টির এই প্রক্রিয়াকে শব্দ গঠন বলে। যে কোনো ভাষার শব্দ গঠন প্রক্রিয়া কিন্তু দুইটি। বিভিন্ন ব্যাকরণবিদ বিভিন্নভাবে গবেষণা করে সর্বশেষ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দুইটি উপায়ে কিন্তু নতুন নতুন শব্দ গঠন করা যায়। দুইটি উপায় কি কি একটু খেয়াল করো। এক হচ্ছে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন, আর একটা হচ্ছে সমাসের সাহায্যে শব্দ গঠন। এখন তোমরা বলতে পারো যে স্যার আসলে প্রত্যয়টা কি? হ্যাঁ, ইতিপূর্বে কোনো ক্লাসে কিন্তু তোমরা প্রত্যয় সম্পর্কে তোমাদের ধারণা ছিল না এবং সমাস সম্পর্কে তোমাদের ধারণা নেই। এই সমাস এবং প্রত্যয় এই বিষয়গুলো হচ্ছে তোমাদের নবম শ্রেণীর বিষয়। কিন্তু যেহেতু আমাদের শব্দ গঠন প্রক্রিয়াতে দুটি বিষয় পড়তে হবে, আমরা কিছুটা হলেও প্রাইমারি একটা ধারণা এই দুটো সম্পর্কে নিব। তোমরা একটু খেয়াল করো যে প্রথমে আমরা আলোচনা করব প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন। কিভাবে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন হয়? তোমাদের পাঠ্য বইয়ে 5টি উদাহরণ রয়েছে। এই উদাহরণগুলি ব্যাখ্যা করে আমি দেখাবো যে কিভাবে নতুন নতুন শব্দ গঠন হয়। যেমন আমি যদি একটু লিখি যে মিঠাই, এই মিঠাই শব্দটাকে আমরা যদি প্রত্যয়ের সাহায্যে বিশ্লেষণ করি তাহলে হবে মিঠা প্লাস আই। একটু ভালো করে খেয়াল করো, মিঠা প্লাস আই। প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে এমন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দের শেষে বসে নতুন নতুন শব্দ গঠন করে, এদেরকে প্রত্যয় বলা হয়। প্রত্যয় সবসময় শব্দের শেষে বসে, যেটা তোমরা ইংরেজিতে পড়েছো সাফিক্স, এই সাফিক্সটাই হচ্ছে আসলে প্রত্যয়। তাহলে আমরা কি জানলাম? প্রত্যয় শব্দের কোথায় বসে? শেষে বসে। তাহলে মিঠা প্লাস আই, তাহলে এখানে এই আইটা হচ্ছে একটি প্রত্যয়, আই একটি প্রত্যয়। এখন কোশ্চেন হলো যে স্যার এই মিঠাটা হবে কি? এই মিঠা হচ্ছে একটি প্রকৃতি, মিঠার নাম হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতি কিন্তু আবার দুই ধরনের, একটা নাম প্রকৃতি, একটা ক্রিয়া প্রকৃতি। মিঠা এটি কিন্তু একটি নাম প্রকৃতি। এত বিস্তারিত আমরা যাব না, তোমরা শুধু এতটুকুই জানবা যে একটি শব্দকে ভাগ করলে প্রথম অংশের নাম হচ্ছে প্রকৃতি এবং শেষের অংশ যে পাই সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে মিঠার সাথে আই প্রত্যয় যোগ করে মিঠাই হয়ে গেল। অর্থাৎ মিঠা যদি থাকতো তাহলে এটা এক ধরনের অর্থ, আর মিঠাই বলতে এটা আরেক ধরনের অর্থ আমরা পেয়ে গেলাম। তাহলে এই প্রত্যয়ের মাধ্যমে কিন্তু আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। আমরা আরেকটা উদাহরণ ব্যাখ্যা করি, একটু খেয়াল করো যে আমরা যদি চলন্তকে বিশ্লেষণ করি, যেমন চলন্ত, এই চলন্ত হচ্ছে একটি ক্রিয়াপদ। এই চলন্তকে ভাগ করলে চল প্লাস অন্ত। তাহলে তোমরা বলো তো একটু এই অন্তটা কি? অন্তটা হচ্ছে প্রত্যয়। একটু আগে আমরা বলেছি যে শব্দের শেষে যেটা থাকে সেটার নাম হচ্ছে প্রত্যয়। তাহলে চলটা কি হবে? চল হচ্ছে প্রকৃতি। তাহলে এটা কি ধরনের প্রকৃতি? আমরা প্রকৃতির কথা বলেছিলাম যে প্রকৃতি হচ্ছে দুই ধরনের, একটা নাম প্রকৃতি, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে যেটা কাজ অর্থাৎ ভার্ব থেকে আসবে সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে চল, এই চল হচ্ছে একটা ক্রিয়া প্রকৃতি। চল ক্রিয়া প্রকৃতি। আমাদের ক্রিয়া প্রকৃতি লিখলাম না, এটার আগে যদি একটা রুট চিহ্নের মতো, এটা কিন্তু রুট চিহ্ন না, এটা ব্যাকরণে হচ্ছে ধাতু চিহ্ন। অবশ্যই ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। এই ধাতু চিহ্ন হচ্ছে এই সাইন, এই সাইনটা দিলেই বুঝবো এটা হচ্ছে একটি ক্রিয়া প্রকৃতি। তাই আমরা এইভাবে কিন্তু শব্দগুলোকে
কি করতে পারি, ভাগ করতে পারি বা আলাদা করতে পারি। এভাবে কিন্তু নতুন নতুন শব্দ গঠন করা যায়। ঠিক তেমনি ভাবে আরো উদাহরণ দেব, কর্তব্য। কর্তব্যকে ভাঙলে আমরা পাবো ক্রি প্লাস তব্য। কর্তব্য, ক্রি প্লাস তব্যকে, এই যে আমরা যদি কর্তব্যকে প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করি তাহলে ক্রি প্লাস তব্য, তাহলে এখানে তব্য হচ্ছে প্রত্যয়, ক্রি হচ্ছে প্রকৃতি। তাহলে এইভাবে কিন্তু আমরা অনেক শব্দ গঠন করতে পারি। বৈমানিক, বিমান প্লাস ইট বৈমানিক। কুসুমিত, কুসুম প্লাস ইট কুসুমিত। এই উদাহরণগুলো, প্রত্যেকটি উদাহরণ কিন্তু তোমাদের পাঠ্যবইয়ে রয়েছে। এবার আমরা একটু সমাসের সাহায্যে শব্দ গঠন করব। আমরা কিন্তু প্রত্যয় সম্পর্কে কি কি ইনফরমেশন জানাবো একটু খেয়াল করো। পরীক্ষায় যেভাবে আসবে, পরীক্ষা আসতে পারে প্রত্যয় শব্দের কোথায় বসে, প্রত্যয় শব্দের শেষে বসে। প্রত্যয় যুগে আমরা কি গঠন করতে পারি, নতুন শব্দ গঠন করতে পারি। প্রত্যয়, এই যে প্রত্যয় যুগে যে গঠন করলাম, যে 5-6টি শব্দ তোমাদেরকে লিখে দিয়েছি, এগুলো কিন্তু উদাহরণ চলে আসবে, বলবে কুসুমিত, এটি কিসের উদাহরণ? তাহলে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠনের উদাহরণ। আমরা একটু সমাসের সাহায্যে শব্দ গঠন এর আলোচনা করব। তার আগে জেনে নিতে হবে সমাস কি। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। এক বা একাধিক পদকে একপদীকরণ যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে আসলে সমাস। এক বা একাধিক পদ, একটা উদাহরণ দিলে বুঝে যাবা। মনে করো এখানে সিংহাসন রয়েছে, এই সিংহাসন শব্দটাকে আমরা এভাবে বলতে পারি সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন, এটাকে সিংহ চিহ্নিত আসন। এত এখানে 3টে পদ রয়েছে, সিংহ একটি পদ, চিহ্নিত একটি পদ, আসন একটি পদ। তাহলে 3টে পদ মিলে একটি পদ হয়েছে, দেখো সিংহাসন। তাহলে সমাসের কাজ কি হলো? সমাসের কাজ হলো এক বা একাধিক পদকে এক পদে পরিণত করার যে প্রক্রিয়া, অর্থাৎ অনেকগুলো পদ থাকলে সেই পদটাকে একটা পদে নিয়ে আসবে। তাহলে সিংহাসনটা একটা পদ হলো, তার মানে অনেকগুলো পদ মিলে যে একটি পদ গঠন হয়, সেটাই হচ্ছে সমাসের কাজ। তাহলে একটু খেয়াল করো, এই সিংহাসন, এটার আবার নাম রয়েছে, এগুলো তোমরা উপরে ক্লাসে পড়বে। এটাকে সমস্ত পদ বলা হয়, এই পুরোটাকে বলা হয় ব্যাস বাক্য, এবং ব্যাস বাক্যের মধ্যে যতগুলো পদ থাকে প্রত্যেক থেকে আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ বলা হয়। তাহলে এইগুলো আমরা পরবর্তী জানবো। এই যে প্রথমটাকে পূর্বপদ বলা হয়, পরেরটাকে পরপদ বলা হয়, মাঝখানটাকে মধ্যপদ বলা হয়, এরকম বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে। তোমরা শুধু এতটুকু জেনে রাখো যে সমাসের সাহায্যে কিভাবে শব্দ গঠন হয়। সিংহ চিহ্নিত আসন, এত কিছু আমরা না বলে আমরা শুধু বললাম সিংহাসন, তার মানে এখানে আরেকটি নতুন শব্দ কিন্তু আমরা তৈরি, আমাদের কাছে চলে আসলো, আমরা নতুন একটি শব্দ পেলাম। এভাবে নতুন শব্দ পাওয়া যায়। যেমন মাতা পিতা, মাতা পিতাকে বললে আমরা বলবো মাতা ও পিতা, মাতা পিতা। একটু খেয়াল করো, আমরা মাতা ও পিতা না বলে সরাসরি যদি বলি মাতা পিতা, তাহলে নতুন একটি শব্দ পেয়ে গেলাম মাতা পিতা। তার মানে সমাসের সাহায্যে কিন্তু নতুন নতুন শব্দ গঠন করা যায়। এরকম ভাবে যদি বলি বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধুকে ভাগ করলে হয় বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। প্রতিদিন, এটাকে ভাগ করলে দিন দিন, প্রতিদিন। এভাবে কিন্তু আমরা সমাসের সাহায্যে কিন্তু নতুন নতুন শব্দ গঠন করতে পারি। তাহলে সমাস নিয়ে আবার বলছি, সমাস কি কাজ করে? সমাসের কাজ হচ্ছে যে অনেকগুলো পদকে এক পদে প্রক্রিয়াকরণের যে নাম, সেটা হচ্ছে সমাস। আর সমাসের মধ্য দিয়ে কিন্তু আমরা নতুন নতুন শব্দ পাই। এটাকে সমস্ত পদ বলে, এটাকে বেশ বাক্য বলে। বেশ বাক্যে অনেকগুলো পদ থাকে, অনেকগুলো পদকে এক পদে পরিণত করে, এটার নাম হচ্ছে সমস্ত পদ। তার মানে এর মাধ্যমে আমরা প্রত্যয় এবং সমাস যুগে যে শব্দগুলো পাই, তার নতুন নতুন শব্দ খুঁজে পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি কাজ করবে? একটু বাসায় বাড়ির কাজ করবে যে এই সমাস এবং প্রত্যয় যুগে 10টি শব্দ গঠন এসডব্লিউ করবে। বইয়ের মধ্যে তোমাদের হুবহু দেওয়া আছে যে উদাহরণগুলো, জাস্ট ওটি একটু এসডব্লিউ করবে। কেননা পরীক্ষায় যখন এমসিকিউ আকারে আসবে তখন বলবে বিষাদ সিন্ধু এটি কোন শব্দ গঠনের উদাহরণ। তাহলে অবশ্যই তোমরা জেনে গেলে যে এটা হচ্ছে সমাসের সাহায্যে শব্দ গঠন। তাহলে বিষাদ সিন্ধু একটি সমাসের সাহায্যে উদাহরণ। তাহলে এইভাবে অপশন দেওয়া থাকবে, তাহলে যা সহজেই তোমরা নির্ণয় করতে পারবে। বাড়ির কাজটা একটু ভালো করে দেখে নাও যে সমাস ও প্রত্যয় যুগে 10টি শব্দ গঠন এসডব্লিউ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের শব্দ গঠন নিয়ে আমরা গত পর্ব আলোচনা করেছি, আজকে আলোচনা করলাম শব্দ গঠন নিয়ে 43 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত এতটুকু আলোচনা ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হয়তো অন্য কোনো দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।